আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় দুজনেই আরো বেশি বেশি প্রকাশ্যে আসবার কথা ভাবছেন, কারণ তারা দেখছেন যে এর মাধ্যমে সংবাদ মাধ্যমে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, ভারতীয় সংবাদ মাধ্যমে তাদের বক্তব্য মনোযোগের সঙ্গে প্রকাশিত হচ্ছে এবং সে বার্তা দ্রুত ছড়িয়ে পড়ছে দেশে বিদেশে। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি আল জাজিরার এক সাক্ষাৎকারে তার মা শেখ হাসিনার বয়স হয়ে গেছে, তিনি আর হয়তো বাংলাদেশে যখন আওয়ামী লীগ ফিরবে তখনও তিনি রাজনীতিতে ফিরবেন কিনা সেটা বলা যাচ্ছে না, এমন মন্তব্য করবার পর এবং সাংবাদিক উল্টো তাকে যখন প্রশ্ন করেন যে তার মানে কি শেখ হাসিনা যুগের একরকম অবসান হয়েছে, তখন সজীব ওয়াজেদ জয় উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ, কেউই চিরকাল থাকেন না, তার মায়ের যথেষ্ট বয়স হয়েছে, কাজেই আওয়ামী লীগ প্রজন্মের পর প্রজন্ম থাকবে, আওয়ামী লীগের রাজনীতির কখনো বাংলাদেশে বিনাশ হবে না, কিন্তু সেটা কোনো এক বিশেষ ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। আওয়ামী লীগের তরফে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় বিভিন্ন সাক্ষাৎকারে এই মন্তব্যটা বারবার করছেন যে কোনো একটি বিশেষ পরিবারের ওপর আওয়ামী লীগ রাজনীতি নির্ভরশীল নয়, শেখ পরিবারের ওপর নির্ভরশীল নয়, এবং এই কথাটা যখনই তারা বলেন তখন একরকমের উদ্গ্রীব উৎকণ্ঠা তৈরি হয় আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে যে তার মানে কি সজীব ওয়াজেদ জয় শেখ পরিবারের পরবর্তী উত্তরসূরি দলের দায়িত্ব নিতে চান না। আরেক ধরনের উদ্বেগ সজীব ওয়াজেদ জয়ের এই সাক্ষাৎকারের পরে তৈরি হয়েছে যে তার মানে কি শেখ হাসিনা আর সক্রিয় রাজনীতিতে থাকবেন না, তিনি কি একরকম অবসরে যাচ্ছেন। আল জাজিরার ওই সাক্ষাৎকারটার পর থেকে এমন জল্পনা দানা বেঁধে উঠেছে যে অনেকেই ইউটিউবে এরকম বিশ্লেষণও করছেন যে শেখ হাসিনা অবসরেই চলে গেছেন এবং দলের দায়িত্ব সজীব ওয়াজেদ জয়ই নিয়ে নিয়েছে। আপনারা জানেন যে এমনকি আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলাপ করে তাদের সাক্ষাৎকারেও আপনাদেরকে জানিয়েছি যে শেখ হাসিনার আপাতত এই অবস্থায় দল ত্যাগের কোনো সম্ভাবনা নেই, কিন্তু এরপরেও এত ব্যক্তিরা রীতিমতো কনফিডেন্সের সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে শেখ হাসিনার অবসরে যাওয়ার খবর বলে আসছেন গত কয়েক সপ্তাহ ধরে ইউটিউবে, যে ব্যাপক অনুসন্ধান পরিচালনার পর নিশ্চিত করে আপনাদের বলি যে মা ছেলে বরং একযোগে দায়িত্ব ভাগাভাগি করে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফেরাতে ভীষণভাবে সক্রিয় হয়ে উঠেছেন। শেখ হাসিনা তার সর্বশেষ সাক্ষাৎকারেও আরেক দফা বলেছেন কোনো পরিবারের ওপর নির্ভরশীল নয় আওয়ামী লীগ। শেখ হাসিনা বলেছেন নতুন নেতৃত্ব আসতে হবে, তরুণ নেতৃত্ব আসতে হবে, কিন্তু সেটা কোনো ধনী এলিট পরিবার থেকে, ঢাকা শহর থেকেই আসতে হবে এমন কোনো কথাও নেই। এমন তরুণ নেতৃত্ব আসতে হবে যারা তরুণ এবং বয়স্কদের মধ্যে একটা সেতুর মতো কাজ করতে পারেন বাংলাদেশের গ্রামীণ এবং শহরের জনগোষ্ঠীর মধ্যে। শেখ হাসিনা এটাও মনে করিয়েছেন যে দলের যখন এমন ছত্রভঙ্গ অবস্থা, দলের নেতাকর্মীরা যখন হামলা মামলায় জর্জরিত, দলের যখন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, তখন তো নেতৃত্বে পরিবর্তন আনা যাবে না। নেতৃত্বে আওয়ামী লীগ বরাবর পরিবর্তন এনেছে কাউন্সিলের মাধ্যমে, দলীয় নেতাকর্মীদের নির্বাচনের মাধ্যমেই, কাজেই সেভাবেই আবারও নেতৃত্বে পরিবর্তন আসবে। কিন্তু শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, যাকে গত 15-17 বছর আওয়ামী লীগের পুরো ক্ষমতায় থাকার সময়টাতেই আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকেরা বারবার দলের একটা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চেয়েছেন, শেখ হাসিনার বয়স হয়ে যাচ্ছে, শেখ হাসিনার উত্তরসূরি হিসেবে তাকে বাংলাদেশের রাজনীতিতে আরো সক্রিয় দেখতে চেয়েছেন, কিন্তু তিনি সরাসরি রাজনীতিতে তেমনভাবে আগ্রহী হয়ে উঠতে পারেন নাই, বা তিনি আগ্রহী হন নাই বলেই একদিকে যেমন মাকে, মানে প্রধানমন্ত্রী মাকে তার তথ্য প্রযুক্তি উপদেষ্টা হিসেবে বাংলাদেশের যে ডিজিটাল সম্প্রসারণ, সেটাতে সক্রিয় ভূমিকা রেখেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে, কিন্তু রাজনীতিতে, তৃণমূলের রাজনীতিতে কিংবা দলীয় রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত হন নাই। রংপুরে তার পিতৃভূমিতে তিনি আওয়ামী লীগের একজন সাধারণ সদস্য হিসেবেই থেকে গেছেন।
2024-এর আগস্টের পরেও সজীব ওয়াজেদ জয় এমনকি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারেও বলেছিলেন যে বাংলাদেশের রাজনীতিতে আর তারা শেখ পরিবার ফিরবেন কিনা সেটারও কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা উভয়ে বুঝেছেন যে পরিবারকেও আরো সম্পৃক্ত হওয়া, সক্রিয় হওয়া প্রয়োজন। যখন দল একরকমের ছত্রভঙ্গ, তখন একদিকে দলের কর্মীদের মনোবল চাঙ্গা করতে যে শেখ পরিবার তাদের পাশে আছে, পুত্র মা দুজনেই তাদের সাথে আছেন, সক্রিয়ভাবে আছেন। অন্যদিকে বিদেশের যোগাযোগগুলোর ক্ষেত্রেও শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে সজীব ওয়াজেদ জয় যে ধরনের অ্যাক্সেস পাচ্ছেন, যে ধরনের সম্পর্ক তৈরি করতে পারছেন, যতটা আস্থার সঙ্গে তাকে গ্রহণ করা হচ্ছে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে, সেটা আওয়ামী লীগ, শেখ হাসিনা কাজে লাগাতে চাইছেন। কাজেই সজীব ওয়াজেদ জয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব নিয়েছেন, গত কয়েক মাস ধরেই সক্রিয়ভাবে তিনি সে দায়িত্ব পালন করছেন। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের মধ্যে একরকমের মতামত গড়ে তোলা, জনমত গড়ে তোলা, তাদের মধ্যে একটা সমর্থন গড়ে তোলা আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার জন্য। এছাড়াও কমনওয়েলথ মহাসচিব যখন বাংলাদেশে এসেছিলেন সফরে, তার সঙ্গে একটা বৈঠক কিন্তু তখনই সেট করা হয়েছিল, যেই বৈঠকে অনলাইনে ঢাকা থেকে কমনওয়েলথ মহাসচিব সেই বৈঠক করেন এবং সেখানে সজীব ওয়াজেদ জয়, ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নফেল সহ কয়েকজন নেতারা অংশ নেন এবং তার মাধ্যমে ইউনূস সরকারকে এই বার্তা দেওয়া হয় যে কমনওয়েলথ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন চাইছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বের সঙ্গে নিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় সেই কাজটা খুব গুরুত্বের সঙ্গে করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনে বিশাল পরিবর্তন এসেছে। ট্রাম্প প্রশাসন দক্ষিণ এশিয়ার সকল কর্মকর্তাদের বদলেছেন। বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত এসেছেন। দক্ষিণ এশিয়ায় সার্জিও গোর দক্ষিণ এশিয়ার বিশেষ দূত হিসেবে নিযুক্ত হয়েছেন এবং ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন পল কাপুর এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হয়ে। এরা প্রত্যেকেই বলছেন যে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত নিরাপত্তা রক্ষার জন্য যেভাবে এই অঞ্চলের রাজনীতিকে দেখতে চাইবে, এই অঞ্চলের কূটনীতিকে বিবেচনা করবে, মার্কিন যুক্তরাষ্ট্র সেক্ষেত্রে ভারতের পরামর্শই গ্রহণ করবে। সজীব ওয়াজেদ জয় বর্তমানে মার্কিন কংগ্রেসম্যান থেকে শুরু করে ট্রাম্প প্রশাসনের এই দক্ষিণ এশিয়া বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে, বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে সক্রিয় যোগাযোগ স্থাপন করে মূলত এই কাজটাই করছেন যে এই মতামতটা গড়ে তুলতে চাইছেন, জোরালো করতে চাইছেন যে বাংলাদেশের রাজনীতিতে এই অঞ্চলের নিরাপত্তার স্বার্থে অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরতে হবে এবং একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে একটা স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। সজীব ওয়াজেদ জয় সাম্প্রতিক কলকাতায় যে প্রকাশ্য সভায় এসে বক্তব্য দিলেন, সেখানেও কিন্তু এই কথাটাই বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়কে এক্ষুনি এগিয়ে আসতে হবে, সময় শেষ হয়ে আসছে, একটা সাজানো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেই সাজানো নির্বাচনের মাধ্যমে চরমপন্থী গোষ্ঠীকে একটা ক্ষমতাবান রাজনৈতিক শক্তিতে পরিণত করা হচ্ছে। কারণ আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠান করাতেই তারা এই নির্বাচনের মাধ্যমে এতটা ক্ষমতা পেতে যাচ্ছে এবং বাংলাদেশের রাজনীতিতে একটা দীর্ঘ সময়ের জন্য প্রভাবশালী অবস্থানে চলে যেতে যাচ্ছে। সজীব ওয়াজেদ জয় বিভিন্ন যোগাযোগ স্থাপনের মাধ্যমে বিদেশে, আন্তর্জাতিক পর্যায়ে এই আওয়ামী লীগের এই বার্তাটাই পৌঁছে দিতে কাজ করছেন। যুক্তরাজ্যের সঙ্গে যেমন ধরুন, যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশের ক্ষেত্রে আওয়ামী লীগ দেখছে যে দূতাবাসগুলো যে বার্তা তাদের সরকারগুলোকে পাঠাচ্ছে, সরকারগুলো অনেক ক্ষেত্রেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে আসলে ঘটনা কিভাবে পাল্টে যাবে সেই বিষয়গুলো সেভাবে অবগত নয়। যেমন ধরেন যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারা কুক, তিনি সর্বত্র দৌড়াদৌড়ি করছেন যে জামায়াতে ইসলামী একটা মধ্যপন্থী ইসলামী দল এবং এই মধ্যপন্থী ইসলামী দল বাংলাদেশে ক্ষমতায় এলেও শরিয়া আইন আসবে না, কাজেই এই নিয়ে আপত্তি করার কোনো কারণ নাই।
সজীব ওয়াজেদ জয় কলকাতার বক্তৃতায় যেমন বলেছেন, ঠিক তেমনি তিনি এই কথাটাই, এই বার্তাটাই আওয়ামী লীগের নেতৃবৃন্দের সমন্বয়ে গড়ে তোলা বিদেশের সঙ্গে যোগাযোগের তার যে টিম, তার মাধ্যমে প্রচার করছেন, তার মাধ্যমে একরকমের জানান দিচ্ছেন যে এই মধ্যপন্থী ইসলামী দল বলে আসলে কিছু হয় না, বাংলাদেশের রাষ্ট্রীয় সাংবিধানিক চরিত্রটাই 12 ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে পাল্টে যেতে পারে। শেখ হাসিনা অবসরে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। গার্ডিয়ানের প্রতিবেদনেও, ব্রিটিশ শীর্ষস্থানীয় পত্রিকা গার্ডিয়ানের প্রতিবেদনেও যে কথা উঠে এসেছে, এক এক দিন 15-16 ঘন্টা পর্যন্ত তিনি বিভিন্ন বৈঠক এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন কলে থাকছেন। এখন ভারত সরকার যখন তাকে আরো বেশি সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দিচ্ছে, দলীয় সাংগঠনিক কার্যক্রমে আরো সক্রিয় হতে দিচ্ছে, তখন এমনটা জানা যাচ্ছে দলীয় সূত্রে যে শুধু যে যুক্তরাজ্যের একটা প্রতিনিধি দল লন্ডন থেকে উড়ে এসে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে গেছেন তাই নয়, ভারত সরকার এখন তার অত্যন্ত সুরক্ষিত বাসভবনে দিনে সর্বোচ্চ 20 জন পর্যন্ত নেতা কর্মীকে শেখ হাসিনার সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ দিচ্ছেন। শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় দুজনেই আরো বেশি বেশি প্রকাশ্যে আসবার কথা ভাবছেন, কারণ তারা দেখছেন যে এর মাধ্যমে সংবাদ মাধ্যমে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, ভারতীয় সংবাদ মাধ্যমে তাদের বক্তব্য মনোযোগের সঙ্গে প্রকাশিত হচ্ছে এবং সে বার্তা দ্রুত ছড়িয়ে পড়ছে দেশে বিদেশে। শেখ হাসিনা 23শে জানুয়ারি প্রথম প্রকাশ্য জনসভায় বক্তৃতা দিয়েছেন। ফরেন করেসপন্ডেন্স ক্লাবের আয়োজনে ওই মত বিনিময় সভায় শেখ হাসিনা অডিও বার্তার মাধ্যমে আসার পর শুধু যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তেলে বেগুনে জ্বলে উঠেছে তাই নয়, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো কিন্তু তার ওই অডিও বার্তার মাধ্যমে ওই মতবিনিময় সভায় যোগ দেওয়াকেও প্রকাশ্য সভায় তার প্রথম উপস্থিতি হিসেবে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছে। সজীব ওয়াজেদ জয়ও সাম্প্রতিক সময়ে যেমন প্রথম আল জাজিরার সঙ্গে একটা মুখোমুখি সাক্ষাৎকারে সময় দিয়েছেন, তেমনি কলকাতায় অডিও সংযোগের মাধ্যমে যুক্ত হয়ে বক্তৃতা দিয়েছেন, সেটা শিরোনাম হয়েছে সারা ভারত জুড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে। এবং আগামী সময়টাতে তিনি প্রকাশ্যে এসে আরো জনসংযোগ বাড়ানোর বিষয়ে সক্রিয়ভাবে ভাবছেন। অনেকগুলো কর্মসূচি এরই মধ্যে সাজানো হয়েছে সজীব ওয়াজেদ জয়ের সংযোগ স্থাপনের জন্য। কাজেই শেখ হাসিনা অবসরে যাওয়ার কোনো প্রশ্ন তো উঠছেই না, বরং 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টায় তিনি দলকে সময় দিচ্ছেন। আর পুত্র সজীব ওয়াজেদ জয়, যিনি রাজনীতিতে তেমন আগ্রহী ছিলেন না, তিনিও মায়ের সঙ্গে একমত হয়েছেন যে এই সংকটকালে দলকে সময় দেওয়া, রাজনীতিকে সময় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আওয়ামী লীগ যদি ফিরতে না পারে, সজীব ওয়াজেদ জয় নিজেই তার বক্তব্যে যেটা বলেছেন, 5, 10 কিংবা আরো অনেক লম্বা সময়ের জন্যে বাংলাদেশটা হাতছাড়া হয়ে যেতে পারে। কাজেই তিনি যেমন বলেছেন, সময় এখনই। মা আর ছেলে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় একযোগে ঠিক সেভাবেই কাজ করছেন। মা যখন তৃণমূলের দুর্গমতম অঞ্চলের নেতা কর্মীর সঙ্গে সংযোগ স্থাপন করে তাদের পাশে দাঁড়াচ্ছেন, প্রতিটি নির্বাচনী এলাকার কর্মীদেরকে আলাদা আলাদা করে নিয়ে বসছেন কনফারেন্স কলে, তখন ছেলে সারা পৃথিবী চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মিত্র খুঁজে পেতে, যারা আন্তর্জাতিক জনমত গঠন করবেন, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরানোর জন্য যথোপযুক্ত চাপ সৃষ্টিতে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর মায়ের আপনাদের তো না এখানে তুই বাচ্চা বাচ্চা তুই রাতে বেড়ে বাচ্চা তাই তো এই বাংলাদেশ ছাড়, তুই তোর বাংলাদেশে বাচ্চা তো আমরা লোক আমার কা দুগুণ না দিতে আমরা দিতাম না, আমরা দেশও যাইতাম না, কেন্দ্র তুই আমরা যাইতাম না। আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলকে যে কোনোভাবেই ঠেকিয়ে রাখা সম্ভব নয়, সেটা আবারও জোর দিয়ে বলেছে বিলেতের দৈনিক দ্য গার্ডিয়ান। 2024 সালে সন্ত্রাসী আক্রমণের মুখে প্রবাসে, বিশেষ করে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে এক প্রতিবেদনে পত্রিকাটি বলেছে যে নির্বাচন হোক বা না হোক, আওয়ামী লীগ ফিরে আসছে। শুধু গার্ডিয়ানের প্রতিবেদন নয়, প্রবাসে থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে
আলাপ করেও জানতে পেরেছি যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ দেশে ফেরার ব্যাপারে এবার দৃঢ় প্রতিজ্ঞ। গ্রেফতার কিংবা মব সবকিছু মোকাবেলা করেই দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন তারা। একটা বহুল প্রচারিত কথা হচ্ছে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এই বহুল প্রচলিত প্রবাদ বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো আবারও সত্যি হতে চলেছে। 2024 সালের আগস্ট মাসে এক প্রবল সন্ত্রাসের মধ্য দিয়ে যে দলটির দীর্ঘ 15 বছরের শাসনামলকে অবসান ঘটানো হয়েছিল, মনে করা হয়েছিল এবং বাংলাদেশের একদম শিশু থেকে বুড়ো বুদ্ধিজীবীরা পর্যন্ত বলা শুরু করেছিলেন যে আওয়ামী লীগকে ইতিহাসের আস্থা করে ফেলে দেওয়া হয়েছে, আওয়ামী লীগ আর ফিরে আসবে না। কিন্তু মাত্র 17 মাসের ব্যবধানে লন্ডনের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান যে চিত্র তুলে ধরেছে তা কেবল একটি রাজনৈতিক সংবাদ নয়, বরং এটি ভূ রাজনৈতিক ক্ষমতার পালাবদলের এক গভীর সতর্ক বার্তা এবং সত্য। দৃশ্যত আওয়ামী লীগ আজ বাংলাদেশে নিষিদ্ধ, তাদের হাজার হাজার নেতা কর্মী পালিয়ে আছে, শীর্ষ নেতারা কারাগারে কিংবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত। কিন্তু সীমান্তের ওপারে কলকাতার কোলাহল মুখর শপিং মল কিংবা দিল্লির কঠোর নিরাপত্তা বলয়ে যে ছক কষা হচ্ছে তা আমাদের প্রচলিত হিসাব নিকাশকে বড় ধরনের ধাক্কা দিচ্ছে। আমাদের মানে বুঝিয়েছি বর্তমান যে সরকারটি আছে এবং তাদের যারা বশংবদ সমর্থক আছে তাদের কথা। গার্ডিয়ানের প্রতিবেদনটি গভীরভাবে যদি পাঠ করেন তাহলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগ আসলে কখনোই পুরোপুরি দৃশ্যপট থেকে হারিয়ে যায়নি। যে কথা আমি শুরু থেকে বলেছি, আমি বলেছি যে আওয়ামী লীগ আসলে বাংলাদেশের পলিটিক্সটা নিয়ন্ত্রণ করে। আওয়ামী লীগকে যখন আপনি পলিটিক্স থেকে সরিয়ে দেবেন, মাঠ থেকে সরিয়ে দেবেন, বাংলাদেশে কোনো রাজনীতি থাকে না। বাংলাদেশে যখনই আপনি রাজনীতি করবেন, যে কোনো রাজনীতি হোক, ৭১, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, উন্নয়ন, আপনি যে কোনো কিছুর মানে কথা বলেন না কেন, আপনাকে আওয়ামী লীগের কথা বলতে হবে। সুতরাং আওয়ামী লীগ দৃশ্যপট থেকে যে হারায়নি সে কথা গার্ডিয়ান বলছে। শুধু তাই বলছে না, বলছে যে তারা কেবল স্থান পরিবর্তন করেছে এবং অপেক্ষা করছে প্রতিপক্ষের ভুলের জন্য, এবং প্রতিপক্ষের ভুলের পাহাড় তো জমে গেছে। আসছে সে কথায়, আওয়ামী লীগ কেন মনে করছে যে তারা ফিরতে পারবে? এর কয়েকটি কারণ আছে। প্রথমত, তাদের রয়েছে সাংগঠনিক অভিজ্ঞতা আর রাজনৈতিক দক্ষতা। দেশের ভেতরে তাদের গোপন নেটওয়ার্ক এখনো সক্রিয়। যদিও অনেক নেতাকর্মী আত্মগোপনে আছেন বা দেশ ছেড়েছেন, তবু একটি মূল কাঠামো তো রয়েই গেছে। আপনি ভেবে দেখুন যে গত 17 মাসে যেভাবে আওয়ামী লীগের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে, তারপরেও কি করে একজন নারী প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বা রাস্তায় দাঁড়িয়ে বলেন যে এই নির্বাচন মানি না, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মানে এটা তো অভাবনীয় দৃশ্য। আপনি এরকম কাউকে গত 17 বছরে বিএনপির রাজনীতির বা জামায়াতের রাজনীতির কাউকে দেখেছেন? দেখেননি, দেখবেনও না, কারণ এটাই আওয়ামী লীগের রাজনীতি। দ্বিতীয়ত, তাদের রয়েছে আর্থিক সামর্থ্য। দেশের ভেতর রাজনীতিকে সচল করার জন্য আওয়ামী লীগ এখন তহবিল গড়তে শুরু করেছে। তৃতীয়ত, তাদের রয়েছে আন্তর্জাতিক সংযোগ। বিশেষত ভারত সরকারের নীরব সমর্থন তাদের একটা বড় শক্তি। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি প্রবাসীদের একটি বড় অংশ এখনো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল এবং আওয়ামী লীগের জন্য কাজ করছে। চতুর্থত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের রয়েছে মুক্তিযুদ্ধের নৈতিক অবস্থান, যেটি বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের নেই। বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা, বঙ্গবন্ধু এখনো একটি শক্তিশালী ইস্যু। যতই বিতর্ক থাকুক, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে পারে এবং সেটি কেউ অগ্রাহ্য করতে পারবে না। আর বিএনপিকে মানুষ ভাবে সুবিধা অনুযায়ী মুক্তিযুদ্ধকে কখনো ধরে, কখনো ছাড়ে। কারণ বিগত 17 মাসে মুক্তিযোদ্ধা মানে অবমাননাকর যেসব ঘটনা ঘটেছে, কোনো ঘটনায় বিএনপি একটি কথাও বলেনি। আর জামায়াত যে যুদ্ধাপরাধ এবং স্বাধীনতা বিরোধী দল, সে কথা মানুষ এই 17 মাসে আবার নতুন করে টের পেয়েছে এবং 2024 সালে ক্ষমতা দখল করে দ্বিতীয় মুক্তিযুদ্ধ এইসব বলে যে বাংলাদেশের প্রকৃত মুক্তিযুদ্ধকে তারা ভুলিয়ে দিতে চেয়েছে, এই সত্য মানুষ বুঝে ফেলেছে। আর ইউনূস সরকারের দুর্বলতাগুলো আওয়ামী লীগের পক্ষে গেছে। গত 17 মাসে এই সরকার যে প্রত্যাশা জাগিয়েছিল প্রথমেই, তা পুরোপুরি পূরণ করতে পারেনি এবং তাদের বন্ধুরাই বলছে যে এই সরকার সর্বৈবভাবে ব্যর্থ। টিআইবির রিপোর্টগুলো দেখুন, দুর্নীতি থেকে শুরু করে কি নেই, কি দিয়ে বোঝাবেন যে এই সরকার ব্যর্থ? আপনি যেখানে হাত দেবেন সেখানেই ব্যর্থতা।
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হয়নি, দুর্নীতি বন্ধ হয়নি, অর্থনীতির কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। উপরন্তু মানবাধিকার, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, সংখ্যালঘু সুরক্ষার মতো বিষয় মানে একেবারে ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়িয়েছে। সারা পৃথিবী থেকে ইউনূসের বন্ধুরা পর্যন্ত তার প্রতিবাদ জানাচ্ছে। সরকারের এই দুরবস্থা আওয়ামী লীগের প্রচারণার জন্য উপকরণ হিসেবে কাজ করছে। কিন্তু ফিরে আসার রাস্তাটা কি তাহলে? মানে ভোটের মাধ্যমে ফিরে আসছে, ভোটে তো মানে নাই আওয়ামী লীগ। দলটির ভেতরের কথা এবং প্রকাশ্য ক্যাম্পেইন বলছে যে তারা আপাতত ব্যালট নয়, বরং ব্যালট পরবর্তী অস্থিরতা বাজি ধরছে। অর্থাৎ নির্বাচনকে অনৈতিক, একপাক্ষিক প্রমাণ করা, অগ্রহণযোগ্য প্রমাণ করা, অংশগ্রহণ মূলক হয়নি বলে সারা পৃথিবীতে মানে ছড়িয়ে দেওয়া এবং অংশগ্রহণ না করে ফলাফলের বৈধতা প্রশ্নে ঝড় তোলা। সেই ভাঙাচোরা বৈধতার উপর দাঁড়িয়ে এক ধরনের রাজনৈতিক দর কষাকষির জায়গা তৈরি করার চেষ্টা করছে দলটি এবং তারা অনেকখানি নির্বাচনের আগেই সফল হয়ে গেছে। কিভাবে সফল হয়েছে সেটা বলবো কোন এক সময়, এখনো সময় আসেনি। এই কৌশল ঝুঁকিপূর্ণ কিন্তু উদ্দেশ্যটা পরিষ্কার। সরকার যদি মানে স্থিতি খুঁজে না পায়, মানে যদি ধরেন একটা নির্বাচিত সরকার আসেও যদি আইন শৃঙ্খলা বা মানবাধিকার নিয়ে প্রতিনিয়ত চাপের মুখে পড়ে, আর যদি দেশের ভেতরে ক্লান্তি, ভীতি, অসন্তোষ জমাট বাঁধে, তাহলে বিরোধী শক্তির মধ্যে ইতিহাস যুক্তি নেটওয়ার্কের সবচেয়ে ভারী সত্তাটি বাড়তি সুবিধা পায়। আওয়ামী লীগ সেই সুবিধাটা এখন থেকেই পাচ্ছে। আর সেই জায়গায় আওয়ামী লীগ আজও 1 নম্বর প্রতিদ্বন্দ্বী। তার অতীতের দায় যতই ভারী হোক না কেন, আপনি যতই তাকে গণহত্যাকারী বা বদনাম দেন না কেন, মানুষ তো বুঝতে পারছে যে তারা কেমন ছিল, কেমন আছে। মানুষ যখন এই তুলনা করে তখন তারা আওয়ামী লীগের প্রতি অজান্তেই তাদের মন চলে যায়। তারপরও কেন বলা যায় যে আওয়ামী লীগ ফিরবেই? কারণ ক্ষমতার যন্ত্র শুধু জনপ্রিয়তা দিয়ে চলে না, চলে কাঠামো, নেটওয়ার্ক, সম্পদ, অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক ব্যাংকিং এর মিশেলে। দেশের প্রশাসনিক অবস্থা, স্থানীয় সরকার স্তরে বহু বছরের ভয়াবহ অবস্থা, পেশাজীবী সংগঠনগুলোর সাথে মানে নৈকট্য, আওয়ামী লীগ এই সব জায়গাতে উত্তীর্ণ হয়ে গেছে। আওয়ামী লীগ এই সব জায়গাগুলোকে জানে যে কি করে তারা মানে এদের সাথে সম্পর্ক তৈরি করতে হয়। দমন পীড়ন, মামলা, নির্বাসন সবই এই আওয়ামী লীগের পরাজয় পরবর্তী দৃশ্যপটের অংশ। কিন্তু এই বিস্তৃত নেটওয়ার্কগুলোর মধ্যে যারা টিকে আছে এখনো, তারা উপযুক্ত রাজনৈতিক মুহূর্তে আবার প্রাণ পাবে এবং পাচ্ছেও। মানুষ কখনোই তার ওই ভয়ঙ্কর স্মৃতিকে মনে করতে চায় না। মানুষ চায় ভবিষ্যৎকে সুন্দর দেখতে এবং তখন তারা আওয়ামী লীগের গুরুত্বটা বুঝতে পারবে যে কি দিয়ে আমরা কি হারিয়েছি, মানে কি কাকে সরিয়ে আমরা কাকে এনেছি। ইতিমধ্যেই বলতে শুরু করেছে যে মানে কাকে সরিয়ে আমরা কাকে এনেছি, কাকে ফেলে দিয়ে কাকে এনেছি। এবং আপনি দেখবেন মানুষ তখন নিজেই এই পুরনো শক্তিকে ফিরে আনার জন্য রাস্তায় নামবে। এই ফেরাটা সোজাসুজি ক্ষমতার আসনে বসা নয়, হতে পারে কেন্দ্রে নয়, প্রান্তে, শীর্ষে নয়, আংশিক অংশীদারিত্বে, সরকার নয়, কিন্তু বৈধ বিরোধী রাজনৈতিক শক্তির স্বীকৃতিতে। বড় মামলাগুলো নিষ্পত্তি হওয়া, শর্ত সাপেক্ষে ক্ষমা বা বিদেশে সমঝোতা, দক্ষিণ এশিয়া রাজনীতিতে এসব তো মানে আমরা দেখেছি আগেও। তার মানে প্রশ্নটা আসলে সময়ের। দলটি কতটা দ্রুত তার নৈতিক বর্ণনা বদলাতে পারে, কিভাবে ন্যারেটিভ চেঞ্জ করতে পারে, ভেতরের নেতৃত্ব কতটা নতুন চেহারা সামনে আনতে পারে, আর মাঠ পর্যায়ে মানুষকে বোঝাতে পারে যে তাদের ফিরে আসা মানে আগের সবকিছুর পুনরাবৃত্তি নয়, বরং নতুন ভবিষ্যতের গ্যারান্টি। যেই মুহূর্তে এই বার্তাটা বিশ্বাসযোগ্য হবে, স্রোত বদলাতে সময় লাগবে না। আর এ কারণেই আসলে স্রোত বদলাতে শুরু করেছে। আওয়ামী লীগ 1 দশকের বেশি সময় ক্ষমতায় থেকে রাষ্ট্র, সমাজ, অর্থনীতির গভীরে শেকড় গেঁথেছে। তার পতনের পর সেই শেকড় ছিঁড়ে ফেলার যে প্রচেষ্টা চলছে তা কতটা টিকবে নির্ধারণ তো করেই দিয়েছে অন্তর্বর্তী সরকারের 17 মাস এবং তাদের অন্যায়, অবিচার এবং মানুষের জীবনের ভয়ঙ্কর অবস্থাটা, আর সেটা ব্যর্থ হয়েছে। তার মানে যে আওয়ামী লীগের যে ফেরার পর সেটা ব্যালটের মধ্যে দিয়ে না হোক, মানে ভোট হোক বা না হোক, মীমাংসার দরজায় দাঁড়াতেই হবে। বাস্তবে সেই মীমাংসার দরজা খুব বেশি দূরে নয়। তাই এই কথা আমি জোর দিয়ে বলছি যে নির্বাচন হোক বা নাই হোক, আওয়ামী লীগ ফিরছে। সম্ভবত আগের চেহারা নিয়ে নয়, কিন্তু এমন এক অবস্থানে যেখানে বাংলাদেশের রাজনীতির
বোর্ডে তাদের ঘুঁটি আবার প্রাসঙ্গিক হয়ে উঠবে। আওয়ামী লীগের সবচেয়ে বড় অস্ত্র হলো তাদের ধৈর্য আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তারা জানে যে আজ বা কাল নয়, কিন্তু একদিন না একদিন তাদের সুযোগ আসবেই। বাংলাদেশের রাজনীতির অস্থিরতার প্রকৃতি এমনই যে কোনো সরকারই দীর্ঘস্থায়ী হয় না। ইউনূস সরকারও তো এর ব্যতিক্রম নয়, তাকে যেতেই হবে। তাদের কৌশল হলো অপেক্ষা করা। আওয়ামী লীগের কৌশল হচ্ছে অপেক্ষা করা। আওয়ামী লীগ অপেক্ষা করেছে। অপেক্ষা করা ইউনূসের সরকারের ব্যর্থতা, এবং যদি নির্বাচন হয় পরবর্তী সরকারের অস্থিরতা, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা, আর এসবই সুযোগ করে দেবে আওয়ামী লীগকে একমাত্র বিকল্প হিসাবে জনগণের সামনে প্রমাণ করার, উপস্থাপন করার। তখন হয়তো মানুষ আবার তাদের অতীতের ভুলগুলো ভুলে যাবে, আবার তাদের উপর ভরসা করবে। এই পরিকল্পনা সফল হবে কিনা তা সময় বলে দেবে, এবং আমার মনে হয় সময় বলছে, আপনারা টের পাচ্ছেন। তবে একটি বিষয় নিশ্চিত, আওয়ামী লীগ মরে যায়নি। তারা ধীরে ধীরে নীরবে নিজেদের শক্তি পুনর্গঠন করেছে, আর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সুবিধাগুলো তাদেরকে ফিরে আসার পথ করে দিচ্ছে। নির্বাচন হোক বা না হোক, আওয়ামী লীগের প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এবং আপনারাও দেখতে পাবেন যে যে কোনো দিন চট করে ঢুকে পড়েছে আওয়ামী লীগ। ঠেকাতে পারবেন না আওয়ামী লীগকে। ভালো থাকবেন সবাই।